আমি বাংলাদেশ এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতে করে হেসে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ওগো মিথ্যাবাদী, মোর দাদি, আমি খাত থেকে পরলে সব দোষ তোমার গ্রান্ডমা। তারেক নিওয়াজের ফুপু বিরক্ত হয়ে বলে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই বাদরের ছা। আমাকে তোমার লার মনে হয়। শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, সত্যি এসেছো। বিস্ময়সূচক চিহ্ন। হুম। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, ফাইনালি। আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। আহ, ভাবতেই আমি যায় লাল হয়ে যাচ্ছি। বলছি, তুমি কি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, ইয়েস বাবু। আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোতা মুখ করে ডাকে, গ্র্যান্ডমা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ট্রিনাকে নিয়ে এসো। আমি ওয়েট করছি তোমাদের জন্য। বিস্ময়সূচক চিহ্ন। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ডট ডট ডট। ধরনীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মাইরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরা। ইরফানের থুতনি রাখা মাইরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে। মিটিমিটি ফ্যানের বাতাস, সাথে এসি মিলিয়ে মাইরার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মাইরাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়। ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়ার সাথে অভ্যাসগত বিকেলে এক কাপ কফি না খাওয়ার ফল। বা হাত নাড়াতে গেলে পারল না। চোখ মেলে তাকালে দেখল মাইরা তার বা হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মাইরার মুখপানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণায়মান ফ্যানটির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাইরাকে তার বালিশে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করল। এরপর জায়নামাজের উপর আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার ঘুমন্ত মুখপানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, স্যার কনফার্ম করব। ইরফান নিশ্চুপ। বা হাত প্যান্টের পকেট রেখে মাইরার পানে চেয়ে আছে। প্রায় মিনিট 3 পেরিয়ে গেলেও ইরফানের কোনো অ্যান্সার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনো ফোন। বা হাতে ঘুমন্ত মাইরাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তবে কিছু বলল না। মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। বিড়বিড় করে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, মাই বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনো ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, মেব আই ওয়ান্ট। বাট ওকে। হয়তো আমি পারবো না। কিন্তু কনফার্ম কর। মাইরা ঘুমের মাঝেই নড়েচড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরো খানিক সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে। হাতে মাইরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ। চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, হোয়াই আর ইউ সো লিটল গার্ল। তুমি এত ছোট্ট মেয়ে কেন? বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে ঘরের কম পাওয়ারের একটি লাইট জ্বালায়। কাভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাতঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মাইরাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নার তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মাইরার দেয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যিই বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়।
এটা কি মায়রার পছন্দ নয়? তার শীষ মায়রার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো, তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মায়রা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মণি কালো করবে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতেই চরম বিরক্তিতে চোখমুখ কোঁচকাল। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে, বেছে বেছে ইম্পর্ট্যান্ট ফাইলগুলো নিয়ে ঘর থেকে বেরোতে নিলে মায়রার ঘুম জড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে তাকায়। মায়রা ঘুমঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মায়রা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন? ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই। মায়রা দিকে মাথা নাড়ায়। অর্থাৎ শেষ? ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছ সব? মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা, এজন্যই তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মায়রা এখন বুঝেছে, ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। এনেছে তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল। তোর সব শেষ হবে না। ইনার বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি। আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মায়রা কিছুটা রেগে বলে, আপনি এক ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপ্টে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদুস্বরে বলে, আবার আনিয়ে দিব। আই হ্যাভ আ ইম্পর্ট্যান্ট কোশ্চন, অ্যান্সার কর। মায়রা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ছেড়ে প্রশ্ন করে, ডু ইউ প্রেফার এ লোকাল পার্সন অর এ ফরেন পার্সন? মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার বোকা চাহনি দেখে আবারও গলা ঝেড়ে বলে, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক করো আর আমাদের দেশের ছেলে? মায়রা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনেই উত্তর করল, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পা গো ল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মায়রার প্রশ্ন শুনল না। মায়রার প্রথম কথা শুনেই তার যেমন হতাশ লাগল, তেমনই রাগ হলো। ডান হাতে মায়রার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মায়রার গাল ছেড়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে। বিড়বিড় করে, খ বি সলোক। আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা। খ বি শের দাদা একটা। ডট ডট। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছ। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটিমিটি হাসে ইরফানকে বিব্রত করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অন্যের গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছ। দ্যাটস হোয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ ছেলে, এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছ? ইরফান ভ্রু কুঁচকে বলে, ন। ইরফানের দাদি হেসে বলে, নো প্রবলেম। তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, ট্রাই ইট। মায়রা বেডের উপর গুটিসুটি হয়ে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নেওয়াজের ফুপু অর্থাৎ তারেক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদার দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদার এই একমাত্র বোন আছে, যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মায়রার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মায়রার দিকে ফিরে বসে মায়রার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদুভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মায়রা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা বলুন। ইরফানের দাদি মায়রার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে। আমার ইরফান দাদুভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো আসবো করে আসতে পারছিলাম না।
আমার ছোট দাদুভাই খুব অসুস্থ ছিল। সে সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম। এখানে এসে তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো। মায়েরা অবাক হলো, ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করল না। বয়স্ক মহিলাটি মায়রার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়রা মৃদুস্বরূপ বলে, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ির তো দেখি কোনো খেয়াল নেই। ছেলে এমনিতেই বউ মানে না। বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করে উল্টে তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদুভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, আমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না। আমি সব জানি, তাই কোনো চিন্তা কর না। আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো, তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছ? মায়রা পিটপিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটি প্যাকেট বের করল, সাথে দুটি গয়নার বাক্স। এরপর মায়রার পাশে সেসব রেখে প্রথমে বড় প্যাকেটটির ভিতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্যে থেকে একটা কালো সিল্কের শাড়ি মায়রার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে। এখন এটা পরে এসো যাও। মায়রা কি বলবে বুঝল না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায় আরেকবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মায়রার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না, ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্যই এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকেই আসতে বলছিল। সে যাক, এবার এসেছি। তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরব। মায়রাকে এখনো বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বলেন, এখন থেকে সব সময় শাড়ি পরবে। আমার ইরফান দাদুভাইয়ের কাছে কাছে থাকবে। এসব জামা আর কখনো পরবে না। শাড়ি ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদুভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছ? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়রা বোকা চোখে চেয়ে বলে, আমি জামা পরলেও উনি আমার কথা ভাবে তো? ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, তোমাকে কোলে নিয়েছিল বলে তোমার এমন মনে হচ্ছে। ও তোমাকে হেল্প করেছে। বউয়ের ভালোবাসা আলাদা। এবার যাও শাড়িটা পরে এসো। মায়রার কথা বাড়ালো না, চুপচাপ এখানেই শাড়িটা পরে নিল। তার অস্বস্তি হচ্ছে, ব্লাউজের হাত কাটা, আর সাইজেও কেমন ছোট ছোট। যদিও মায়রা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধও ঢেকে নিয়েছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মায়রার দিকে। এগিয়ে এসে বললেন, এভাবে পরলে হবে না। নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন। সাথে মায়রার কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা, তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে। এভাবেই শাড়ি পরবে, বুঝেছ? মায়রা চোখ বড় বড় করে তাকায়। অসহায় কণ্ঠে বলে, দাদিমা আমায় ক্ষমা করুন। আমি এভাবে পড়তে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বললেন, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়। সে এভাবে বাইরে যায়। আর তোমাকে আমি বাসায় থাকতে বলছি, এটাই পারছো না? পারতে হবে, বুঝেছ? মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল। সে পা ল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার এই ঘর থেকে বেরোলে সে সব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়রাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটি হার পরিয়ে দিলেন, দু হাতে বালা, কানের দুল, ডান হাতের অনামিকা আঙুলে একটি আংটি পরিয়ে দিলেন। সবগুলো সোনার। সবশেষে হাতে ছোট্ট একটা নসপিন নিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে। মায়রা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নসপিন পরিয়ে দিতে নিলে মায়রা নিজেই আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা নাক ফুরিয়ে দিয়েছিল। এরপর একটা ছোট্ট সোনার রিং পরিয়েও দিয়েছিল। মায়রা রাগ করে খুলে দিয়ে দিয়েছিল, তাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যয় থাপায়, তবে ফুটো বন্ধ হয়নি এখনো। মায়রা ইরফানের দাদির সামনে আসলে তিনি মায়রার থুতনিতে হাত দিয়ে বললেন, খুব সুইট লাগছে তোমাকে। এসব গহনা কখনো খুলবে না। আর এভাবে শাড়ি পরবে সব সময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছো? মায়রা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি তাই না?
মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন, গলা আরেকটু নিচু করে সময় নিয়ে কিছু বেচানোর মতো করে বলতে লাগলেন। মায়েরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। ইরফানের দাদি ভ্রু কুঁচকে বলে, আস্তাগফিরুল্লাহ নয়, বলো আলহামদুলিল্লাহ। মায়েরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, দাদিমা আমার বাথরুম পেয়েছে। বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। খুবই বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি। এসো। মাইরার কেঁদে দেওয়ার মতো অবস্থা। মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতেই হবে। বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা আমার বাথরুমে যাও। বিস্ময়সূচক চিহ্ন। কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমের চাপ আসে না। বিস্ময়সূচক চিহ্ন। হোয়াট? মায়েরা কোনোরকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মায়েরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবারও এনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মায়েরা বিড়বিড় করল, জীবনে না। ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকেই বের হব না। কিসব কথা বলে? ছি। মায়েরা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়লে দেখল ফারাহ আর ইনা ছাদের দিকে যাচ্ছে। ইনা আর চোখে মায়রাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝল এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়রাকে বলল, মায়রা ছাদে এসো। মায়রা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটি ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোল। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে জন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা তোমার সাথে আমার কিছু কথা আছে। রিনা বেগম শুদ্ধর কথায় বেডের উপর বসে বললেন, এখানে এসে বস। এত ব্যস্ত থাকিস? ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো। তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসল শুদ্ধ। এক পা বেডের উপর রেখে তার মায়ের হাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলে, আমাকে কি তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? রিনা বেগম ভ্রু কুঁচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি। শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এখন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে। আমাকে অর্ধেক মাস পেটে রেখেছ তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার। বলছি বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে ধরেছিল গো? রিনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, বলো বলো। বাকি 5 মাসকে আমাকে ধার নিয়ে তার পেটে রেখেছিল। আহারে, সেই মাকে এখনো দেখতেই পেলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। রিনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলে, এই বাদর তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ বেহুশ হয়ে যাবে। বিস্ময়সূচক চিহ্ন। আহ, মা ছাড়ো। আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুঁজে নিব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। বিস্ময়সূচক চিহ্ন। এই বাদর থামবি তুই। পেটের ভেতরেও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালিয়েছিস। বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসল। অতঃপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপর রাখব। হবে না। বাদর হই আর হনুমান হই, তুমি এখানেই থাকবে। শেষ কথা। রিনা বেগম এ পর্যায়ে মৃদু হেসে বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি, বল। শুদ্ধ সিরিয়াস হলো। একটু থেমে গলা ঝেড়ে বলে, স্বামীয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছ মা? আমাকে কি একটা কথা বলা উচিত ছিল না তোমার? রিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, ওকে আংটি দিলে তোকে কেন বলতে হবে? বিস্ময়সূচক চিহ্ন। আমার জন্য আংটি দিয়েছ, তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছো, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? রিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলেন,
ওকে আমার খুব পছন্দ তোর জন্য। বিস্ময়সূচক চিহ্ন। কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। ট্রিনা বেগম বিস্ময়ে চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। ট্রিনা বেগম বিস্ময়ে চোখে তাকায় শুদ্ধর দিকে। অবাক কণ্ঠে বলে, স্বামী আর কি হবে তাহলে? ওকে আমি বলেছি ওকে আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়ে দিয়েছ। আমার বাড়ি এনে রেখে দিয়েছ। সে আমার সেবা করছে আমার বউ হবে বলে। অথচ আমি জানিই না। তুমি আমাকে আগে বলেছ ঠিক আছে। কিন্তু আমাকে বলার আরো অনেক আগেই তো তুমি এই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছ। কেন? আমি কি রোবট? আমার মন নেই। তুমি আমার মনের কথা একটাবার শুনবে না। উল্টে এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম, এরপরও এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আছো? আমি নিষেধ করেছিলাম কি না বলো? ট্রিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আছেন। শুদ্ধর কণ্ঠে রাগ আবারও শব্দ করে বলে ওঠে, আন্ডারস্কোর তুমি আমার কত ভালো মা। অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপর চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একবার ভাববে না। নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো। ট্রিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ।